ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত জানাতে গণভবনের সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে আমরা এখন তার সরাসরি সম্প্রচার করব। কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময়ের বন্ধু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আবার চীনের যে উন্নয়নটা, চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। কাজে সেগুলি চিন্তায় রেখেই কিন্তু আমরা সেই সম্পর্ক বজায় রেখে যাচ্ছি। এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত্ব নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এমনকি বিদেশিও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন। বলে ব্যালেন্স করার কথা না, কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার। আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আমি আপনাদের বলে দিচ্ছি, কোনো দুশ্চিন্তা নাই। ভারতে আমি গিয়েছি, সেখানে আমাদের সাথে এতগুলি প্রায় 10টার মতো এমইউ এবং সমঝোতা স্মারক এবং রিনিউ আমরা করলাম। তারপরে তিস্তা নিয়ে প্রস্তাব তো অনেক আসে। যে কোনো আমি এখানে একটা কথা আপনাদের ভালোভাবে বলতে চাই। আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন, সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য, যে টাকাটা আমি লোন করব সেটা শোধ দেওয়ার মতো সক্ষমতা আমার আছে কি না, আর এই যে প্রজেক্ট আমি নেব সেই প্রজেক্ট সম্পন্ন হবার পর তার রিটার্ন কি আসবে, সেখান থেকে আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি। এখন আমাদের 54টা নদীর পানি বন্টনে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে এবং এখানে শুধু ভারত না, ওদিকে আবার তার উপরে আবার চীনও কিন্তু পানি তুলে নেওয়ার একটা ঘটনা আছে। এ ধরনের কিছু, যেহেতু আমাদের মানে হিমালয় রেঞ্জের যে নদীগুলি চলে আসে, এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্বও আছে, সমস্যাও আছে, আবার সমাধানের পথও আছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু তিস্তা পানি নিয়ে আমরা বারবার দাবি করছি, তো তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পাবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। সেক্ষেত্রে ভারত যখন বলেছে তারা করতে চায় এবং তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে, অবশ্যই তারা আসবে, আমরা যৌথভাবে সেটা দেখব। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতেও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না? আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রত্যেকদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। কাজে এখানে আমি তো কোনো সমস্যা দেখি না। বা আমি ভারতে প্রাইম মিনিস্টার মোদী যখন আমাকে দাওয়াত দিলেন তার শপথ অনুষ্ঠানে যেতে, আমরা গেলাম। তারপরে তিনি রাষ্ট্রীয় সফরে দাওয়াত দিলেন, আমি রাষ্ট্রীয় সফরও করে আসলাম। চীন আমাকে দাওয়াত দিয়েছে, আমি চীনে যাব। আমি যাব না কেন? আমার বাংলাদেশ সভরেন দেশ, আমি সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলবো। কার কি ঝগড়া সেটা তাদের সাথে থাকে, আমার না। আমার দেশের মানুষের কতটুকু উন্নতি করতে পারি সেটাই আমার কাজ। এইবার অনেকক্ষণ পরে চান্স পেয়েছো, বলো। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রাহুল রাহা, আমি নিউজ 24 টেলিভিশনে কাজ করি। আপনাকে একটা গানের লাইন মনে পড়লো বলে মাইক্রোফোনটা ধরলাম। আচ্ছা, গুড। 96 সালে আপনি নির্বাচনের আগে একটা প্রচারণা চলছিল বাংলাদেশ বিক্রি হয়ে যাবে। তখন আমাদের বড় ভাই লুৎফর রহমান রিটন একটা কবিতা লিখেছিলেন যে ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশকে কারা নাকি ভাই বিক্রি করতে চাচ্ছে। বিস্মিত এক দোকানি বলে, একই কথা, হায় আল্লাহ, বাংলাদেশকে মাপতে লাগবে কত বড় দাড়ি পাল্লা।
সুর দিয়ে বলো। হ্যাঁ, তাহলে আমি তুমি তখন একটু সুর দিয়ে বলো। আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো। হ্যাঁ। এখন হ্যাঁ, ঘরে তুমি গানের সুর দিয়ে বলো। সুর দেওয়া আছে, এটা সুর করেছি এবং আমরা বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন যখন গিয়েছিলাম আপনার পক্ষে, এটা আমি আপনার বাসায় গিয়ে সুর দিয়ে শোনাবো। এখন একটা বাবা, প্রশ্ন, এগুলো সেটা সবাই হচ্ছে- শুনতো। আপনি খেয়াল করেছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইনিং এর সময় কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে। ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে এবং বোঝা যায় ভারতে আপনার গ্রহণযোগ্যতা কতখানি। এটা যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন, ফলাফল ভারতের জন্য কি হতো কে জানে। হ্যাঁ, তো অভিন্ন ল্যান্ড থাকতো। ফলে আমি বলছি যে আপনার জনপ্রিয়তা ভারতে এখানে। বহুদিন ধরে আমরা বিবিআইএন এর কথা শুনেছি এবং আমার খুব ইচ্ছা যে ঢাকা থেকে, আমি প্রায় 20 বছরের মতো লাইসেন্স নিয়ে বসে আছি, ঢাকা থেকে গাড়ি চালিয়ে আমি একটু পোখারায় যাব, হিমালয়ের কাছে যাব। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, তা বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত আমি গাড়ি চালিয়ে যাব, এটা আমার খুব ইচ্ছা। কিন্তু এটা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু রাস্তাঘাট কিন্তু তৈরি হয়ে গেছে আপনার কল্যাণে, আমাদের এই অঞ্চলের উন্নয়নের কল্যাণে। এই কাজটা কত দূরে গিয়েছে, কিন্তু এখন তো যাওয়া যায় তো। কিন্তু সে তাও না না, যাচ্ছে, অনেকে যায়। ইজি প্রসেস না, ইজি প্রসেস না এটা। সার্বজনীনভাবে ইজি করা যায় কিনা বা কত দূরে সেইটা একটু। আর একটা হচ্ছে যে আপনি জানেন কিনা, সেটা তো লাগবে, কিন্তু যাওয়া যায়, যাচ্ছে তো, অনেক টুরিস্ট যাচ্ছে। আর একটা জিনিস আপনি জানেন কিনা, ইউকে সুপ্রিম কোর্ট যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনের এক্সট্রাডিশনের ব্যাপারে একটা রায় দিয়েছে। সেই রায়ে এসে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে আপনি জানেন যে আমি আপনাকে কপিও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। সেই ব্যাপারে তার এই যে ঘটনাটা ঘটেছে, এতে আমাদের বিচার ব্যবস্থার প্রতি একটা গ্লোবাল এক ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। এই বিষয়টা সরকার প্রধান হিসেবে আপনি কিভাবে দেখছেন? না, ওইটা নিয়ে অলরেডি কথা হয়েছে, আইনমন্ত্রীর সাথেও কথা হয়েছে এবং সেটা নিয়ে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। এটা ইতিমধ্যে আমরা Thank you, আপা। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আর বিবিআইএন আমরা করেছি, এখন কিন্তু যাওয়া যায়, যেতে খুব একটা সমস্যা হয় না। অনেকেই কিন্তু যাতায়াত করে। সাউথ মাননীয় প্রধানমন্ত্রী, ব্যাংক গ্যারান্টি দিতে হয়, সেটা খুব ডিফিকাল্ট প্রসেস। না, ব্যাংক গ্যারান্টি কিসে ব্যাংক গ্যারান্টি? কিসে ব্যাংক গ্যারান্টি? গাড়িটা নিতে গেলে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো গাড়ি আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন না, গাড়িটা আবার ফেরত আনবেন, এইটুকু গ্যারান্টি, এত কিছু না। এটা তো খুব স্বাভাবিক। ওই আন্ডারটেকিং এ না, এটা পৃথিবীর বহু দেশে আছে। আমি যখন ইটালিতে ছিলাম, পাশে যুগোস্লাভিয়া, প্রতি সপ্তাহে একদিন করে যে কোনো লোক যুগোস্লাভিয়া থেকেও বাংলাদেশে আসতে, মানে ইটালি আসতে পারতো, ইটালি থেকেও যেতে পারতো। এমনকি ওরা আসতো এখান থেকে ইলেকট্রনিক জিনিস কিনতে, আর ইটালির ওই টিএস থেকে ওখানে যেত, তারা ওই মাংস, মদ, সবজি, ফল এগুলি নিয়ে আসতো এবং তার একটা লিমিট করা ছিল যে একটা পরিবার এত পরিমাণ আনতে পারবে। এটা একদম ওদের ওপেন ছিল, আপনি সপ্তাহে একদিন যাবেন, বাজার করে নিয়ে আসবেন। তা আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সেরকম সব ব্যবস্থা থাকা উচিত, তাতে দুই দিকেই আমাদের লাভ হবে। অবশ্য আমরা বর্ডার হাট করব, এখানে আরেকটা কথা বলা হয়নি, আমরা আরও 7টা বর্ডার হাট করব, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলি জায়গা এবং এই আমরা মানে খোঁজ নিয়ে তারপর করে দেবো। সাউথ মাননীয় প্রধানমন্ত্রী, আমি ইউএনপি সংবাদ সংস্থার পক্ষ থেকে বলছি। আমার নাম নাহার খান। আমার একটি প্রশ্ন আজকে, ভারত সফরকালীন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিরোধ নেত্রী সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ কি সৌজন্যমূলক ছিল, না আপনাদের দুজনের মধ্যে অর্থপূর্ণ কোনো আলাপ আলোচনা হয়েছে? কার ধন্যবাদ। সাথে? সোনিয়া গান্ধী। হ্যাঁ। জি। আমি তো বললাম, আমার সঙ্গে ভারতের প্রত্যেক দল সকলের সঙ্গে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর বিশেষ করে সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়ে বা প্রণববাবু তার ছেলে মেয়ে, আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। কাজী ইন্দিরা গান্ধীর পরিবারের সাথে আমাদের পরিবারের একটা পারিবারিক বন্ধন আছে, সেটা সকল রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে। কাজে এটা নিয়ে আমার মনে হয় এত চিন্তা করার কিছু নেই। সবাইকে ধন্যবাদ, আমার শেষ করে দিই। মাননীয় প্রধানমন্ত্রী, চা খাবো। আমি একটা ছোট চা প্রশ্ন ঠান্ডা হয়ে যাচ্ছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকের মতো প্রেস কনফারেন্স এখানে শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি অনুমতি দিলে অনুষ্ঠান শেষ করি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সবাইকে খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। একটু আপ্যায়নের ব্যবস্থা আছে আপনাদের জন্য। সকলকে